প্রতিনিধি। বেশ, বিকাশ বাবুর কাছে আসবো। বিকাশ বাবু বলুন। হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে কি? বিকাশ বাবুকে কি সকলে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? একদম একদম, এবার পাচ্ছি। বলুন বলুন। হুম হুম। বিষয় হচ্ছে বিজেপি পার্টি দেশটাকে আগেই জাতের ভিত্তিতে ভাগ করে ফেলেছে, এখন সেটা খাতায় কলমে করতে বাকি আছে। কারণ আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষে এই মুহূর্তে আচ্ছা, একটা ছোট্ট ব্রেকিং বিকাশ বাবুর কথার মাঝে, পঞ্জশিরের আন্দারাবে তালিবানি হানা এখনো পর্যন্ত চলছে এবং সেই হানা নিয়ে রীতিমতো চিন্তা কিন্তু এখনো পর্যন্ত বাড়ছে। তালিবানদের সঙ্গে হানা এবং তালিবানদের বিরোধী এই কোন্দলটা বা এই প্রতিরোধটা কিন্তু এখনো পর্যন্ত আফগানিস্তানে গড়ে উঠছে। হ্যাঁ বলুন। বলছি ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় বহুরূপী সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। যখন যে স্টেটে যে নির্বাচন হয় সেই জাতের রূপ ধরে তিনি ভোটের কান্ডারি পার করবার চেষ্টা করে। কখনো মতুয়া এসে মতুয়া সাজেন, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর সাজেন, কখনো নাগাল্যান্ডে গিয়ে নাগাল্যান্ডের ড্রেস পরে নাচ করেন, কখনো পাঞ্জাবে গিয়ে বড় বড় দাড়ি রাখছেন। এই যে বহুরূপী আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রেক্ষাপটে, আর ভারতবর্ষের প্রেক্ষাপটে জাতিগত ডিভাইডেশন বিজেপি যে এটা প্রতিষ্ঠিত করেছে, হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে এবং জাতের নামে ভোটের বৈতরণী পার হবার জন্য, সেটা আগেই বিজেপি করে ফেলেছে। এখন সেটা শুধু খাতায় কলমে এদের করতে বাকি। কারণ এর আগে বিগত দিনে যারা সরকারে ক্ষমতায় ছিল কেন্দ্রে, তারা কোনোদিনই জাতের ভিত্তিতে ভোট চায়নি। বা ভারতবর্ষের বিজেপি বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু জাতের ভিত্তিতে ভোট চায়নি, বা আমরা দেখিনি যে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য নানা রকম ভাবে সাজের মানে যেটা বলি আমরা যে নানা রকম সাজ সামগ্রী দেখিনি। ভোট হয়েছে পলিসির ওপর, ভোট হয়েছে যে আমরা আগামী দিনে কি করব এবং আমাদের পলিসি কি আছে, তৃণমূল কংগ্রেসের পলিসি কি আছে বা অন্য রাজনৈতিক দলের পলিসি কি আছে, তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোট হয়। কিন্তু এই বিজেপিকে আমরা দেখছি যে আজকে 7 বছর ধরে ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে, হিন্দু মুসলমানের নামে ভোট হচ্ছে, ধর্ম এবং জাতিগত বিভেদ, হ্যাঁ জাতিগত বিভেদ রাখছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। বেশ, পাকিস্তানের জুজু খেলে ভোট হচ্ছে, বেশ 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 দেখিয়ে ভোট হচ্ছে। বেশ বেশ আমি জয়দেবদার কাছে আসবো। তবে তার আগে জানিয়ে দিই যে শিশুদের পণবন্দি করে পঞ্চশীর দখলের ছক, হ্যাঁ শিশুদের পণবন্দি করা হলো, সেখান থেকে কিন্তু ভারতীয় কমান্ডাররা তারা তাদের প্রতিক্রিয়া দিচ্ছেন এবং পঞ্চশীর যেটা বলা হচ্ছিল কাল থেকে প্রবল প্রতিরোধ সেখান থেকে পেতে হচ্ছে তালিবানদের, সেখানে কিন্তু এবার শিশুদের বন্দি করা হলো। বলা যেতে পারে যে প্রতিরোধের মুখে শিশুদের পণবন্দি এবং তালিবানিদের নতুন ছক। পঞ্চশীরে প্রবল প্রতিরোধ, তালিবান জঙ্গি, বহু তালিবান জঙ্গির মৃত্যুর খবর আসছে এবং তার পাশাপাশি কিন্তু এবার টার্গেট হলো শিশুরা। এমনই বিভৎস ছবি, বিভৎস ঘটনা চলে আসছে। বিশেষত নর্দার্ন অ্যালায়েন্স কিন্তু এখনো পর্যন্ত শান্ত নয়। হ্যাঁ, কে বলছিলেন রাহুল গান্ধীর কথাটা বলবেন? কার বক্তব্য ছিল? অশোক বাবু কিছু বলতে চাইছিলেন। অশোক বাবু, আচ্ছা হ্যাঁ অশোক বাবু বলুন। হ্যাঁ, আমি যদি একটু রাহুল গান্ধীর ক্লারিফিকেশনটা দেন আমি খুব খুশি হব। আচ্ছা বেশ বলুন। ঠিক আছে, রাহুল গান্ধী অনেক পরে আসবে, শুনুন আগে। আমি তো প্রথম পর্যায়ের আলোচনাটার সূত্র ধরে আলোচনাটা করছিলাম যে ধর্মের ভিত্তিতে এনপিআর এর মানে মূল এদের উদ্দেশ্যের জায়গাটায় আমি ঢোকার চেষ্টা করছিলাম। যে কথাটা জেসান বললো, যে কথাটা বিকাশ আমার ছোট ভাই, দীর্ঘদিনের আমরা একসাথে একদিন রাজনীতিও করেছিলাম, আমার ছোট ভাই ও বললো, আপনারা সব এক হয়ে গেছেন। কথাটার আপনার আপত্তি আছে? ভারতীয়রা এক হবে না? আপনার স্বীকার করুন যেটা ভারতীয়রা এক হবে না? যারা ভারত বিরোধী তারা অন্যদিকে, যারা ভারতকে সমর্থন করে তারা একসাথে। যারা পশ্চিমবাংলায় ভোট প্রচার করতে আসবে তারা বহিরাগত হয়ে যাবে, বহিরাগত। বাংলায় যারা আসবে এটা ভালো লাগছে তৃণমূল কংগ্রেসের প্রবক্তা এবং জাতীয় কংগ্রেসের প্রবক্তা তারা বাংলাটাকে স্বীকার করছে যে আমরা বিচ্ছিন্ন করতে চায়, যে বিচ্ছিন্ন শক্তি তৃণমূল কংগ্রেস। আরে ভাই সুকান্ত দা, তুমি এনডিএর মানে জানো? এনডিএর মানে জানো? কটা দল আছে দেখে আসো তো, গিয়ে বড় বড় কথা বলছো বসে এখানে। এনডিএ তে গিয়ে দেখে আসো কটা দল আছে।
বিহারে নীতিশ কুমার এবার ছুরি মারবে তোমাদের পেটে, বিহারে তোমাদের গল্প শেষ হবে কথা। আচ্ছা আমি অশোক বাবুর কথাটা তো শুনতেই পেলাম না, দর্শকও শুনতে পেলেন না, আমরাও শুনতে পেলাম না। যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং আচ্ছা সিপিএম আমি বিষয়টা পশ্চিমবাংলা বলে নয়, দেশের কথা, অশোক বাবুর কথা শুনি। হ্যাঁ বলুন। একদম। সুকান্ত বাবু এবং দীপ বাবু আমার ইতিহাস ভূগোলটা একটু ভালো করে জেনে নিন, এরপরে আপনারা কথা বলতে আসবেন, একটা উত্তর বলতে পারবেন না, একটা কথা বলতে পারবেন না, আমার ইতিহাস ভূগোলটা একটু জেনে নিয়ে বসবেন। যাই হোক, আপনারা দেশের পুরাতন রাজনৈতিক দল, আপনাদের সামনে কথা বলবো কি করে? এরপরে একটা কথা বলতে দেবো না, অতএব বলতে দিন, সৌজন্য বজায় রাখুন। আমি কারোর মাঝে আপনারা বলিনি, দেবেন না জানি, যে কথাটা বলছি, আপনারা সিঙ্গেল আমি পার্টি যে কথাটা ডেমোক্রেসিতে বলছিলাম, বিশ্বাস করেন। যে এই যে একটা এদের মতন একটা মনুবাদী দল এখন এখানে বসে এনারা দলিতদের জন্য কুমিরের অস্ত্র বলেন। তো আমি কেন মাঝখানে রোহিত ভেমুলার কথাটা মনে করিয়ে দিলাম, আসলে দলিত বিরোধিতা এবং এই যে মনুবাদী যে বর্ণাশ্রম, এই মনুবাদী বর্ণাশ্রমটাই হচ্ছে আরএসএস, সংঘ পরিবার এবং বিজেপির অন্যতম ভিত বুনিয়াদ। এইটা কখনো কখনো নোকদাঁত বের করে আসে, সেই নোকদাঁত বের করেটা আজকে হঠাৎ করে কেন টুইট, কোন কারণে টুইট, যে না টুইটের কারণ উত্তরপ্রদেশের ভোটের আগে একটা টোটকা, কিন্তু এই টোটকা দিয়ে কোনো লাভ হবে না, কারণ বিজেপি মানে দলিত বিরোধী, বিজেপি মানে হিন্দু সমাজের, আমি অন্য কিছু ছেড়ে দিলাম, যারা ব্রাত্যজন, এরা বড় বড় কথা বলছেন, রাম জন্মভূমি অযোধ্যায় ভূমি পূজনের দিন এই মতুয়া বাড়ি থেকে যে জল গিয়েছিল সেই জলকে ফেরত পাঠানো হয়েছিল। এর পেছনে ব্রাহ্মণ্যবাদ, এর পেছনে মনুবাদ কাজ করে। যারা এখানে এসে বসে আছেন, দীপবাবু একবার এই চ্যানেলে বসে বলুন যে তারা মনুবাদ বিরোধী, একবার বলুন তারা ব্রাহ্মণ্যবাদের বিরোধী, বলুন এখানে দাঁড়িয়ে। আরে দীপবাবুকে একটু ফ্রেমে নি, আর পারবে না বলতে। দীপবাবু একটু বলুন। কথা বলবেন না আপনি, আরে বললেন না আপনি মনুবাদকে সমর্থন করেন কি করেন না বলুন, মনুবাদকে সমর্থন করেন কি করেন না বলুন, একটা কথা চাই না। আপনি আগে যেটা প্রশ্ন করলেন, আপনি যেটা বললেন ব্রাহ্মণ্যবাদ, আরএসএস কোথাও বলেছে ব্রাহ্মণ্যবাদের কথা? আমরা বলেছি, আমাদের যিনি আছেন সরসংঘ পরিষ্কার করে বলেছে, আরে বাবা রে বাবা, মনুবাদের হিন্দু রাষ্ট্র সম্ভব নয় উইদাউট। আমি অন্য কথা বলছি না, আরে মুসলিমদের কথা ছাড়ুন, এখানে মুসলিমদের কথা ছাড়ুন, আমি বলছি কিসের ব্রাহ্মণ্যবাদের কথা বলছেন? আমি একটা দলিত পরিবারের, আমিও দলিত পরিবারের, আমিও দলিত বলুন আপনি মনুবাদ বিরোধী, আপনি বলুন, আপনি আমাকে আপনি বলুন আপনি মনুবাদ বিরোধী, আপনি বলুন আপনি মনুবাদ বিরোধী, আপনি বলুন আপনি মনুবাদ বিরোধী। আমি তো মনুবাদ বিরোধী। আপনি বলুন। আচ্ছা নীতিশ কুমারের বক্তব্যটা একটু শুনবো। বলতে পারবেন না, সবাই দেখলো। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বক্তব্য প্রধানমন্ত্রী সারা বাংলা দেখলো, বৈঠক করার পর সারা বাংলা দেখলো, নীতিশ সারা কুমারের বাংলার বক্তব্য জনগণ একটুখানি দেখলো, দেখবো। আমি আরএসএস এর দ্বিচারিতা। আমি একটু নীতিশ কুমারের বক্তব্য শুনবো, নীতিশ কুমারের বক্তব্য শুনবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে দেখবো। रिप्रेजेंटेटिव लोगों ने उनसे मुलाकात की और सब लोगों ने जाति आधारित जनगणना दो आदमी मिलकर पीएम के साथ आपकी बैठक हुई है, मुख्यमंत्री क्या कहेंगे किन मुद्दों? तो अभी तो आपको मालूम ही है कि हम लोग 11 लोग गए थे, 10 पार्टी के सभी रिप्रेजेंटेटिव लोगों ने उनसे मुलाकात की और सब लोगों ने जाति आधारित जनगणना के बारे में जो सब लोगों का एक मत है, हम सब लोगों का, पूरे बिहार के सभी पार्टियों का, तो उसी के बारे में उनको पूरी जानकारी, एक एक विषय और उसको डिटेल्स में कि कैसे 2019 में पास हुआ, 2020 में हुआ और किस तरह से हम लोग थे, और अभी जो एक बार आ गया था सरकार की तरफ से, एक मंत्री ने बयान दे दिया था कि जाति आधारित जनगणना नहीं हो पाएगी, तो उसी को लेकर के फिर लोगों के मन में एक बेचैनी शुरू हो गई हम लोगों के यहाँ। सब लोग मिले और फिर हमने बता दिया इनके बारे में, नेता विरोधी दल की, इन्होंने के पक्ष में जो भी बात रखनी थी उतना हम लोगों ने
कहा है और बाकी जरा सब लोग बोलेंगे। पीएम ने क्या बोला? पीएम ने हम लोगों की बात पूरे तौर पर सुनी है, सब लोगों की बात सुनी और ऐसा नहीं है कि वो कोई नहीं सुन रहे थे, पूरे तौर पर सुना और सब लोगों ने इस चीज के पक्ष में जो एक एक बात कही, हर तरह की बातें जो रखी है तो उसको ध्यान से सुने हैं और हम लोगों को उम्मीद है कि इन सब चीजों पर भी गौर करेंगे, ये करेंगे। 20 जुलाई 2021 का जिसमें उन्होंने स्पष्ट कह दिया है जाति जनगणना नहीं होगी, गृह राज्य मंत्री के हवाले से आया है, उसी के आधार पर तो हम लोग आप यहाँ मिले हैं। हाँ जी। तो अब इसमें आप लोगों को जब उन्होंने सुना तो क्या कोई प्रतिक्रिया हुई, क्या कोई ऐसा? देखिए अभी इसके बारे में उन्होंने कोई डिनाई नहीं किया है। বিষয় একেবারে পরিষ্কার প্রশ্ন ছিল সাংবাদিকের, সেখানে উত্তর নীতিশ বাবুর अभी इसके बारे में उन्होंने डिनाई नहीं किया है। আমি আচ্ছা জিশান হাত তুলে জয়দেবটার কাছে, জিশান বলুন। দেখুন, একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, আপনারা নিশ্চয়ই জানেন এই কাস্ট বেস সেন্সাস 2011 ইউপিএ গভর্নমেন্ট শুরু করেছিল। প্রথম হয়েছিল 1931 এ বিফোর ইন্ডিপেন্ডেন্স, তারপরে 2011 ইউপিএ গভর্নমেন্ট অল পার্টির কনসেন্ট নিয়ে এটা শুরু করেছিল, কাজ শুরু করেছিল। 4900 ক্রোড় মতো টাকা স্পেন্ড হয়েছিল, সোশিও ইকোনমিক্স এবং কাস্ট সেন্সাসের কাজ শুরু হয়েছিল। 2016 মানে মোদী সরকারের ক্ষমতায় আসার পরে 2016 সালে সমস্ত ডেটা এই কাস্ট বেসিস সেন্সাসের সমস্ত ডেটা পাবলিক ডোমেইনে ইনপুট করা হয়, কিন্তু রিলিজ করা হয় এবং সেটা এখনো রিলিজ করা হয়নি, কারণ মোদী সরকার সেটা রিলিজ করতে চায়নি। আমি বারবার আপনাকে বললাম, এখন যে আপনি ভিডিও দেখাচ্ছিলেন নিশ্চয়ই শুনেছেন যে একটা সাংবাদিক কোশ্চেন করলো যে এটা তো কেন্দ্র থেকে সরাসরি বারণ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক, বারণ করে দেওয়া হয়েছে, তাই জন্য এনারা পিএম এর কাছে গেছেন। এখন পিএম কোনো ডিসিশন দেয়নি, ডিনাই করেনি, কিন্তু বিজেপির এটা তো 2016 থেকে এটা পাবলিক ডোমেনে আটকে রেখেছে, রিলিজ করেনি। আজ 5 বছর হতে যায়। কারণটা তো আমি আপনাকে বললাম, যদি কাস্ট বেসিস সেন্সাস হয়ে যায় তাহলে হিন্দু মুসলিমের পলিটিক্স আর থাকবে না। বেশ, জয়দেবটার কাছে আসবো। জয়দেবটা বলুন। দেখুন, এখনো পর্যন্ত যা আলোচনা শুনলাম তাতে ব্রিটিশরা যে বিষবৃক্ষ পত্তন করেছিল সেই বিষবৃক্ষের উত্তরাধিকার আজকের সব রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসও এর থেকে বাদ নয়, কংগ্রেসও এর থেকে বাদ নয়, বিজেপিও এর থেকে বাদ নয়। কেন না, ওই কাউকে ভাতা দেওয়া, বিশেষ একটি শ্রেণীগোষ্ঠীকে ভাতা দেওয়া, আবার না দেওয়া, আবার পরবর্তীতে দেওয়া, আবার ওই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস এই নামক বস্তুটিও কংগ্রেস লালন পালন করেছে। আবার বিজেপি অহংকার করে বলে আমি ওবিসি প্রধানমন্ত্রী, দলিত রাষ্ট্রপতি, এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি দলিতের মন্ত্রিত্ব, অতএব এটা দলিতের সরকার। আবার আমরা দেখছি ভারতবর্ষে বাংলা বাঙালির জন্য, বিহার বিহারির জন্য, মহারাষ্ট্র মহারাষ্ট্রিয়ান মারাঠির জন্য। আরে আমরা ভারতীয় কবে হব ইয়ার? আমরা ইন্ডিয়ান কবে হব? আমরা ভারতীয় হিসেবে এক হয়ে একতার সাথে আমরা এই বিশ্বের মোকাবিলা, চীনের মোকাবিলা কবে করব? সেসব নেই। ওই যে ওবিসি বাঁধিয়ে দাও, ওই এসসি এসটি গুলিয়ে দাও, দিয়ে নিজেদের জায়গাগুলোকে আটকে রেখে দাও। আমি হিন্দু মুসলিম করব, আমি এসসি এসটি ওবিসি, ওবিসি এ, ওবিসি বি করব, আমি আবার পিছড়ে বর্গ, অতি পিছড়ে বর্গ, মধ্যম পিছড়ে বর্গ করব। মানে ভারতের জনসংখ্যাকে যত গোষ্ঠীতে কেটে 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 খণ্ড করে দেবো, একবারও বুঝতে দেবো না এরা ভারতীয়, এরা ভারতের সন্তান। এদের একমাত্র পরিচয় ন্যাশনালিটি ইন্ডিয়ান, না হিন্দু এরা, না মুসলিম এরা, না শিডিউল কাস্ট, না শিডিউল ট্রাইবস, না ওবিসি। এরা ভারতীয়। দিনের শেষে এরা ভারতবর্ষের জনগণ। সেসব ভোলাবার জায়গা তো রয়েছে। জনগণের মধ্যে দলিত রাষ্ট্রপতি, কি সুন্দর একটা ব্যাপার হলো। আমি অমুক একটা ভাতা দিয়ে দিলাম, ওই কি ভাতা দেওয়া হয় স্পেসিফিক্যালি দেওয়া হচ্ছে। আমি সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসের মধ্যে থেকে বলে দিলাম ওবিসি কত শতাংশ আছে, তাহলে ওবিসি কে কতটা তেল মারতে হবে। আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসের শতাংশের হারটা দেখে নিয়ে কোন জায়গায় কাকে প্রার্থী করব সেই অঙ্কটা এঁকে নিলাম। অর্থাৎ দিনের শেষে গদির অঙ্কে এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম, এই তৃণমূল কংগ্রেস সবাই মিলে
মিলে ভারতীয়দের, ভারতবর্ষের ভারতীয়কে ছন্ন ভিন্ন করে রেখে দিচ্ছে। এরা বুঝতেই দিচ্ছে না যে আমরা ভারতীয়, আমাদের পরিচয় ভারতবর্ষের, আমরা নাগরিক এবং আমরা ভারতবর্ষ লড়াই করব। এরা বারে বারে আমাদের বিভিন্ন জাতির আধারে, ধর্মের আধারে সেই যেভাবে আমাদের ডিভাইড এন্ড রুলস করে দিয়েছিল এই রাজনৈতিক দলগুলো, আমাদের ঠিক সেইভাবে বিভাজন করে যাচ্ছে এবং ভারতবর্ষের মানুষকে দুর্বল করছে, ভারতবর্ষের মানুষের মধ্যে একতাটাকে গড়তেই দিচ্ছে না। তার উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। জালিকাট্টু আপনারা জানেন, একটা ষাঁড়ের লড়াই বা ওই একটা প্রাণহানিকারী তামিলনাড়ুতে একটা লড়াই হয়, ষাঁড়ের লড়াই, জালিকাট্টু। কেন্দ্র সরকার বললো জালিকাট্টু তামিলনাড়ুতে করা যাবে না। তামিলরা কি বললো? উই আর তামিলস ফ্রম দ্য 5000 ইয়ার্স এন্ড উই আর ইন্ডিয়ানস জাস্ট ফর দ্য 70-80 ইয়ার্স। আমরা আগে তামিল, আমরা 5000 বছর ধরে তামিল, তারপরে আমরা ভারতীয়। আমরা আগে বাঙালি, তারপরে আমরা ভারতীয়। আগে আমরা হিন্দু, তারপরে আমরা ভারতীয়। আগে আমরা মুসলিম, তারপরে আমরা ভারতীয়। আমরা আগে ভারতীয়, আমরা পরে ভারতীয়, আমরা শেষে ভারতীয় এবং আমরা শুধুমাত্র ভারতীয়। এই রাজনৈতিক দলগুলোর জন্য ভারতবাসীরা শিখতেও পারলো না আর বুঝতেও পারলো না। কারণ এদের হিন্দু বানিয়ে রাখলো, এদের মুসলিম বানিয়ে রাখলো, এদের ওই SC ST OBC বানিয়ে রাখলো, এদের ভোট ব্যাংক বানিয়ে রাখলো। এদের কখনো বানালো না যে ভারতের সন্তান, তুমি ভারতবাসী। ধিক্কার জানাই এই সমস্ত রাজনৈতিক দলকে। এবার একে একে আমি সবার কাছে আসবো। আমি একটু জিশানকে দিয়ে শুরু করি, আসবো প্রত্যেকের কাছে আসবো। বলুন জিশান, বলুন। দেখুন জিনাদি, জয়দেব বাবু যে কথাগুলো বললেন একদম আমি 100 বার ওনার সব কথায় সমর্থন করি, এক্সেপ্ট একটা কথা। উনি যে বললেন তৃণমূল কংগ্রেস পলিসি অফ ডিভাইড এন্ড রুল করে, যেটা ব্রিটিশ করেছিল, এটা একদম বাজে তথ্য। দেখুন আমরা তো বলছি, আমরা তো চাই না মানুষের মধ্যে কোনো তার জাতিগত ভাবে বা ধর্মীয় ভাবে পরিচয় হোক। আমরা তো এইটুকুই বলতে চাইছি, যদি জাতিগত জনগণনা নিয়ে প্রবলেম বিজেপি সরকারের, কেন্দ্র বিজেপি সরকারের, তাহলে রিলিজিয়াস বেস সেন্সাসও করা উচিত নয় 2021-এ। ছেড়ে দাও না, কি দরকার জানার কত পার্সেন্টেজ অফ হিন্দু, কত পার্সেন্টেজ অফ মুসলিমস আছে, কত পার্সেন্টেজ অফ শিখস আছে, জানার দরকার নেই। সবাই তো ভারতীয়, 100% ইন্ডিয়ান, সেটাই জানা হোক। তাহলে কোনো কিছু জানা দরকার নেই। কিন্তু একদিকে তুমি হিন্দু মুসলিম জানবে কে কত পার্সেন্টেজ আছে, তাহলে কাস্ট বেসিসে জানা উচিত কে কত পার্সেন্টেজ অফ কোন জাতের মানুষ আছে সেটাও জানুক ভারতীয়। দেখুন এখানে দুটো সলিউশন আছে। একটা, যদি কাস্ট বেসিস সেন্সাস হোক বা যে কোনো বেসিস, আমি তোমার ডিস্টার্ব করছি। হ্যাঁ বলো বলো বলো। আমি তোমার একটা জায়গায় কারেক্ট করছি। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে জনগণনায় SC ST গণনা হয়ে এসছে এবং সেক্ষেত্রে তোমাদের দলনেত্রী মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিন আপত্তি করেনি, কংগ্রেসও আপত্তি করেনি এবং CPIM ও আপত্তি করেনি। আজকে ওবিসিটা আবার ঢোকানো হচ্ছে, সেই জায়গাতে আমি কি বলছি, সরকারের ঝামেলা আছে। না তোমরা কি কোনোদিন আপত্তি করেছিলে যে জনগণনায় SC ST কাউন্ট হচ্ছে? এটা হয়ে আসছে স্বাধীনতার পর থেকে। তো আমরা কোনোদিন করছি না তো, এটার আপত্তিটা না না আপনি জানতে হবে 2017 ভূমিপুত্র সংরক্ষণকে তুমি সমর্থন করো? ভূমিপুত্র সংরক্ষণ, আমার উত্তরটা আমি দেবো। আপনি তো ভুল, আমার না না মুশকিল তো, আপনি তো আমার কথাটাই ভুল ধরছেন। আমি কি ST SC না না আমি কি ST SC কাস্ট এই যে গণনা হচ্ছে তার বিরুদ্ধে? আমি তো বিরুদ্ধে নয়। আপনি আমার কথাটা বুঝুন ভালো করে। আজকে 10টা পার্টির নেতারা PM মোদীকে বলেছেন যে কাস্ট বেস সেন্সাস হোক। এতে অসুবিধা কোথায় বিজেপির? মানুষের অসুবিধা কোথায়? আমরা শিক্ষিত, আমাদের মধ্যে যতই জাতি থাকুক না কেন, অ্যাট লাস্ট উই আর ইন্ডিয়ানস। এই জিনিসটা তো আমরা প্রমোট করতে চাইছি, এটাই তো আমাদের কথা। আর যদি না না আমি বলছি যদি কাস্ট বেস সেন্সাস নিয়ে বিজেপি বলে যে এটা একটা টেনশন ক্রিয়েট করবে সোসাইটিতে, তাহলে রিলিজিয়াস সেন্সাস তো হওয়া উচিত নয়, এটাই বলতে চাইছি। আর তো অন্য কোনো কথা বলছি না। কোনো কাস্ট নয়, কিন্তু সেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। এটা তো কেউ অসুবিধা কোথায়? অসুবিধা কেন থাকবে? আরে বাবা ওই তো পিছিয়ে পড়া মানুষ যদি না জানে তাহলে তাদেরকে সাপোর্ট করা আসবে। শোনো জিশান, সংরক্ষণ যখনই শুরু হবে না, সেই সংরক্ষণটা ধীরে ধীরে ক্যান্সারের মতন ছড়িয়ে পড়ে। সবাই সংরক্ষণ চায়, বাঙালি হিসেবে সংরক্ষণ চায়, মারাঠি হিসেবে সংরক্ষণ চায়। অশোক বাবু কিছু বলতে চাইছেন, বলুন, সময় খুব একটা বেশি নেই। অশোক বাবু বলুন। জয়দেব বাবু, এখনো অনেক রাজ্যে ST SC এর অবস্থা আপনি দেখলে সত্যি কান্না পাবেন।
আচ্ছা, এই দেখো অশোক- টাকা একটু অশোকবাবুর কথা, অশোকবাবুর স্বাধীনতার কথা শুনি। 75 বছর বয়সের পরেও রাজনৈতিক দলগুলো বসে বলছে কি অবস্থা দলিত গুলোর, কি অবস্থা ভেমুলা, কি অবস্থা এসসি এসটি। 75 বছর ধরে কি করেছেন? নিজেদের তেল দিয়েছেন, নিজেদের গদি গরম করেছেন, 75 বছর ধরে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করেছেন। কেন এখনো দলিত, আদিবাসী, এসসি এসটিদের উন্নয়ন করতে পারেননি এই রাজনৈতিক দলগুলো? আপনারাও কেন্দ্র সরকারে ছিলেন, কংগ্রেসও কেন্দ্র সরকারে ছিল, বিজেপিও আছে। আজও কেন দলিত আর দলিত আর এসসি এসটি দোহাই দেওয়া হয়? কংগ্রেসের কাছে 75 বছর লাগে একটা এসসি এসটি কে উন্নয়ন করতে। নিজেদের পকেট ভরেছে, সেই জন্য কেউ আমরা কংগ্রেস সরকার ছিল, আমি কংগ্রেসের কাছে আসি। হ্যাঁ, অশোক বাবু বলুন। ব্যাপারটা হচ্ছে এত উত্তেজিত হয়ে লাভ নেই তো, কারণ ভারতবর্ষের না না, আপনাদের ক্ষেত্রে তো এটা উত্তেজিতের বিষয় নয়, এটা তো আপনাদের গদি গরমের বিষয়। আমি উত্তেজিত একটু শুনি। বিষয় কাদের? আমি যে একটু জেনারেল শুনি। কাস্ট গুলো আজকে বঞ্চনার শিকার হচ্ছে, আজকে এই রিজার্ভেশনের চক্করে যে জেনারেল কাস্টের জায়গায় ডেপ্রাইভ হচ্ছে, মেরিট ডেপ্রাইভ হচ্ছে, সেখানে উত্তেজিতর কারণ আছে। এই সংরক্ষণের যে আমরা আজও আজকে 75 বছর স্বাধীনতার পরেও এসসি এসটি রিজার্ভেশন এবং রিজার্ভেশনকে বাড়াচ্ছে, ওবিসি রিজার্ভেশন, বিপিএল রিজার্ভেশন। আপনারা সবাই রাজনৈতিক দল 75 বছর স্বাধীনতার পরেও রিজার্ভেশনকে তুলতে সক্ষম হলেন না কেন? এসসি এসটিরা কেন আমি একটু শুনে নি। আমি একটু অশোক বাবুর কথা শুনি, বলুন। জয়দেব দা 10% দীপবাবু আসবো, দীপবাবু আসবো, দীপবাবু আসবো, দীপবাবু আসবো। দিচ্ছে, আমি একটু আমি পিছিয়ে পড়েছে সেই জন্য। আচ্ছা, আমি একটু হ্যাঁ, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস 10% আমি রিজার্ভেশন। সাপোর্ট করি ইকোনমিক্যাল উইকার সেকশনকে, আমিও সাপোর্ট করি। আমরা জীবিত থাকা উচিত ইকোনমিক্যাল উইকার সেকশন, উইকার ইকোনমিক্যাল উইকার সেকশন থাকা উচিত, আমি একটু ইকোনমিক্যাল উইকার সেকশন থাকা উচিত। জয়দেবদা একটু অশোক বাবুর কথা শুনি, জয়দেবদা একটু অশোক বাবুর কথা শুনি, বলুন। আসবো দীপবাবু একটু অশোক বাবুর কথা শুনি, সরকার বিপি সিং এ করেছিল। দীপবাবু একটু অশোক বাবুর কথা শুনি, আসবো পরে। হ্যাঁ, অশোক বাবু বলুন। নিশ্চয়ই ব্যাপারটা তো এত সহজ নয় যে 75 বছরের ইতিহাসটাকে দিয়ে ভারতবর্ষের যে সামাজিক এবং ধর্মীয় এবং জাতিগত যে মানচিত্র, এখানে রবীন্দ্রনাথের রথের রশিতে একটা খুব বিখ্যাত লাইন আছে যে যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা উঠুক এবার মাথা তুলে। এখন প্রশ্ন হচ্ছে আজকে জেনারেল কাস্ট বা ইত্যাদি জয়দেবদা যে কথাগুলো বললেন, এইটা আমার মত বলতে দিতে হবে। আজকে হঠাৎ করে 75 বছরের সংরক্ষণটা জয়দেবদা ধরছেন কেন? কয়েকশো বছর ধরে দলিত পিছিত হয়ে গেছে, তাদের আপগ্রেডেশন প্রয়োজন, এটা মানবতার শিক্ষা। আর বললেন না একটু আগে দাদা, তখন রাজতন্ত্র ছিল, তখন রাজতন্ত্র ছিল, 75 বছর হয়ে গেছে, আপনি রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্র মেলাচ্ছেন। আপনি দাদা বলাবেন না, রাজতন্ত্রের গল্প আপনি দিচ্ছেন, এখানে এটা গণতন্ত্র। গণতন্ত্রে 75 বছর লাগে একটা এসসি এসটি ওবিসি উন্নয়নের জন্য, করেননি নিজেদের স্বার্থে। কংগ্রেস কমিটি ছিল। আচ্ছা, আমি একটু অশোক সুরে কথা বলছেন, রাজতন্ত্রের সঙ্গে কথা বলছেন। আরে দাদা, বলে আপনাদেরও লেগে গেছে রোগ, আইনে দেওয়ার। আরে ভোট ব্যাংকে ধাক্কা খাবেন না, ওই জন্য এবার লাগিয়ে দিচ্ছেন। কংগ্রেসের ভোট ব্যাংকে ধাক্কা খাবেন, তাই লাগিয়ে দিচ্ছেন। আমি বলছি আপনার ভোট ব্যাংকে দাগ লাগবে। এসসি এসটি কে শুনিনি, জয়দেব একটা শুনিনি। পরিষ্কার বললাম, বলার সাহস থেকে বললাম। বলুন। আপনি কেন বললেন বলে? আপনি জাগিয়ে দিলেন কেন? আপনি জাগিয়ে দিলেন কেন? আরএসএস বলে আমাকে? আমি তো বলছি দাঁড়ান, বলতে দিতে হবে। বলুন না, রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্র গুলো বলতে বলেন। বেশ বলুন, আমাদের হাতে সময় নেই, বলুন। গণতন্ত্র এসে কথা বলুন, 1947 এর পর। এই যে জয়দেবটা বললেন, এটা মারাত্মক কথা বললেন, যে মারাত্মক কথাটাই সাংস্কৃতিক জাতীয়তাবাদ, এক দেশ এক ফুল এক অমুক, এই যে একটা খাইয়ে দেওয়ার ব্যাপার হয় নাকি? কাশ্মীর থেকে কন্যাকুমারী বিচিত্রতার ভৌগোলিক চরিত্র, বিচিত্র জাতিগত চরিত্র, বিচিত্র ভাষাগত চরিত্র, বিচিত্র সাংস্কৃতিক চরিত্র। সুতরাং এই যে একটু আগে তৈরি কথা বলছেন, আপনি তো বিচ্ছিন্নতাবাদীদের কথা বলছেন, আপনি তো বিচ্ছিন্নতাবাদীদের কথা বলছেন, আপনি বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিচ্ছেন। আমরা ভারতীয়, এক ফুল এক জাতি, আমাদের হাতে সময় নেই। আমরা ভারতীয়।
আছে? বিকাশ বাবুর কাছে আসবো, আমাদের হাতে সময় নেই। বিকাশ বাবুর কাছে আসবো। বিকাশ বাবু বলুন। কংগ্রেস এই চাপকাঠি খেলেছে, কংগ্রেস তো এই চাপকাঠি খেলেছে, কংগ্রেস এই বিকাশ চাপকাঠি খেলেছে। বিকাশ বাবুর কথা শুনবো। আমাদের হাতে সময় নেই, বিকাশ বাবুর কথা শুনবো। জয়দেব দা, অশোক বাবু একটু শান্ত হন, বিকাশ বাবুর কথা শুনবো। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে কিন্তু। আমি সবার বক্তব্য না শুনেই অনুষ্ঠান শেষ করতে হবে আমাকে। কংগ্রেসের রাজনীতি, জয়দেব দা, অশোক বাবু সবার বক্তব্য শুনতে পারবো না। কংগ্রেসের রাজনীতি, আমি নিজে শুনতে পারবো না সকলের বক্তব্য, আমাকে বাধ্য হয়ে অন্যদের বক্তব্যে শিফট করে যেতে হবে। আমি বিকাশ বাবুর বক্তব্য শুনবো। আমি বিকাশ বাবুর বক্তব্য শুনবো। বিকাশ বাবুর বক্তব্য শুনি। আমরা ইন্ডিয়ান, জয়দেব দা, আমরা বিকাশ বাবুর বক্তব্য শুনি। আর কিছু নেই না, জয়দেব দা, আমাদের হাতে সময় নেই। জয়দেব দা, অশোক বাবু, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে এখানে। জয়দেব দা, অশোক বাবু অনুগ্রহ করে আমাকে আমরা ভারতীয়, আমাদের জনগণনা ভারতবর্ষের অখণ্ডতা এখানটাকে পরিশুদ্ধ করবে, এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। কিন্তু আমার হাতে আজকে সময় নেই, আমাকে অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করতে হবে এখানে। আমাকে অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করতে হবে, আমার কাছে একেবারে সময় নেই। আমি বিকাশ বাবুর কাছে আসবো, আমি বিকাশ বাবুর কথা শুনবো। আমি বিকাশ বাবুর কথা শুনবো, বিকাশ বাবুর কথা শুনবো। খাওয়াই বৈচিত্র্য, পড়াই বৈচিত্র্য থাকবে। আমি বিকাশ বাবুর কথা শুনবো। জয়দেব দা, পরবর্তী অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনারা কেউ বুঝতে পারছেন না, একটা টাইম স্লট থাকে। আমি বিকাশ বাবুর কথা শুনবো, বলুন। জয়দেব বাবু বলছে যে আমরা সবাই ভারতীয়, এটা অকপটে আমরাও স্বীকার করছি যে আমরা সবাই ভারতীয়। এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা আছেন এখানে, যারা সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, এখন যে কেন্দ্রের সরকার আছে, যে এককভাবে সরকার চলছে, সেই সরকার এক দেশ এক পরিচয়পত্র ঘোষণা করুক, 1 নাম্বার। 2 নাম্বার, কেন্দ্রীয় সরকার বিল আনুক, সব সংরক্ষণ তুলে দিক। আমাদের ডিমান্ড এটাই। আপনি বলুন, আপনি জয়দেব বাবু, আপনি বলুন, আপনি তো এতক্ষণ চেঁচাচ্ছিলেন। যদি বিজেপির এই আমি তো বলেছি, দম থাকে, আমি বহুবার বলেছি, আমার এটা স্ট্যান্ড পয়েন্ট। আমি বহুবার বলেছি আমার পলিটিক্যাল বাধ্যবাধকতা নেই। বড় বাবু, বিকাশ বাবু, আমার পলিটিক্যাল বাধ্যবাধকতা নেই। আমি বহুবার বলেছি, আপনারা বলতে পারবেন না। জিনাদি আমি বহুবার আগে শুনে নিন। আসবো, জিশান আসবে, একটু শুনে নি সবার কথা। হ্যাঁ, এক পরিচয়পত্র এক দেশ ঘোষণা করুক বিজেপি। এত একদম। যদি দম থাকে, এত বুকের পাটা থাকে, আর আমি কেন্দ্রীয় জানি না সরকার বিজেপি কি করবে। সমস্ত আমি সংরক্ষণ বলতে পারি তুলে এটা করা উচিত। তারপরে টিভিতে ডিবেট হবে। আজকে যদি জাতিগত ভাবে আপনি এই দেশকে যদি সব থেকে বেশি কেউ ভাগ করে থাকে, সেটা বিজেপি করেছে। বিজেপির পলিসি হচ্ছে এটা। আপনি বলছেন সবাই সবাই ভারতীয়, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন এক একটা মঞ্চকে ব্যবহার করে এক এক রকম ভাবে ভোট জয়দেব দা, RSS এর সুরে কথা বলবেন, প্রচ্ছন্ন রাজনীতি করবেন, আর আমরা প্রকাশ্যে রাজনীতি করলে দোষ। কেন এসে বলছেন যে আমি মতুয়াদের কাছে ভোট চাইছি, উত্তরবঙ্গের মানুষের কাছে ভোট চাইছি, আমি কেন গোর্খাদের কাছে ভোট চাইছি, আমি কেন নাগাল্যান্ডবাসীর কাছে ভোট চাইছি? প্রধানমন্ত্রী যদি না বলেন যে আমি ভারতীয়দের কাছে ভোট চাইছি, তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষরা কি করে বলবে মতুয়ার যে জল আমরা বিকাশ, মতুয়ার জল, মতুয়া বাড়ির জল রাম মন্দিরে ভূমি পূজনে দেওয়া হলো। মতুয়ার মাটি নেয়নি, রাষ্ট্রপতিকে ডাকেনি। এরা হরিজনের পা ধুয়েছিল, মনে আছে উত্তরপ্রদেশে লজ্জা লাগছে না? প্রধানমন্ত্রী হরিজনের পা ধুয়েছিল। সেই হরিজনের জন্য এরা কি করেছে আমাদের অশোক বাবু, আপনি প্রকাশ্য টিভিতে মিথ্যা তথ্য দিচ্ছেন, আপনার লজ্জা লাগছে না? এক দেশ এক নীতি, আপনাদের কাছ থেকে শক্তি নিতে শিখতে হবে, RSS এর কাছ থেকে, RSS এর কাছ থেকে। তারপরে কথা হবে। RSS ভারতীয় কাছ থেকে শিখতে হবে, আমাদের ভারতীয় কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, অনেক বড় বড় সিদ্ধান্ত সুকান্ত বাবু কিছু বলতে চাইছেন, সুকান্ত বাবু বলুন। সুকান্ত বাবু হাঁট বকছেন। আচ্ছা, আমার কথা হচ্ছে আপনি রাম মন্দির করলেন, আপনি কেন বড় একটা মসজিদ করলেন না? এই যে বেশ কেন্দ্রে বেশ, সরকার সুকান্ত বাবু কি কোনো বক্তব্য আছে? সুকান্ত বাবু কিছু বলবেন? বিকাশ বাবু ধন্যবাদ। সুকান্ত বাবু কিছু বলবেন? বিকাশ বাবু ধন্যবাদ। বিকাশ বাবু ধন্যবাদ। সুকান্ত বাবু কিছু বলবেন? রোহিত ভেমুলাকে মেরে ফেললেন, আসবো, অশোক বাবু, দিল্লিতে দলিত, অশোক বাবু সুকান্ত বাবুর কথা বলি। আমি 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 সুকান্ত বাবুর কথা শুনবো। সুকান্ত বাবু বলুন, জিশান আসছি। সময় না, খুব আমার কম, খুব সুকান্ত বাবু বলুন। আমার খুব ভালো লাগলো বিকাশ বাবু যে কথাটা বললো, যে তারা অফিসিয়ালি বলছে যে কোনো সংরক্ষণের তারা বিপক্ষে। এই কথাটা যদি তৃণমূলের অফিসিয়াল যারা নেতৃত্ব রয়েছেন তারা বললে আমরা ভীষণ খুশি হব।
আমি চাইবো এটা আজকের এই প্রোগ্রামের পর থেকে কেন্দ্র আগে ঘোষণা করুক, কেন্দ্র তো সবকিছু চাপিয়ে দিচ্ছে, না, না, চাপিয়ে দিচ্ছে, না, না। চাপিয়ে দিচ্ছে, জিশান বলুন, জিশান বলুন, কেন্দ্র কি করবে? জিশানের কথা শুনবো, সময় নেই, জিশান বলুন, জিশান বলুন, আমার অনুষ্ঠান শুরু করতে হবে, জিশান আমি বলুন। বলে নিই, প্রথম কথা তৃণমূলের কোনো অফিসিয়াল স্ট্যান্ড নেই। বিকাশ বাবু সেটা বলতে চাননি। বিকাশ বাবু বলেছেন যারা এত বড় বড় কথা বলছে তারা লাগু করে দেখে, প্রথম। দ্বিতীয় কথা আমি একটু বলে নিই, তারপর বলবেন। আর আমি জিশান একটু দাঁড়াও, বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকার কোনো ব্যাপারেই তো বিরোধীদের কথা শুনছে না। সে কৃষি বিল হোক, জিএসটি হোক, নোটবন্দি হোক, এই দুদিন আগে 21টা বিল পাস করে দিল রাতের অন্ধকারে, কারো কথা শুনছে না। তাহলে এটাও চাপিয়ে দেওয়া হোক না, এটাও চাপিয়ে দেওয়া হোক, চাপিয়ে দেওয়া হোক। হয়ে গেছে সুকান্ত দা, আমি বলে নিই, আমি শেষ করে নিই, 30 সেকেন্ড নেব। হ্যাঁ বলুন, জিশান বলুন, জিশান বলুন, জিশান বলুন। রাজ্যসভায় এবং লোকসভায় আপনাদের আচ্ছা, জিশান বলুন, জিশান বলুন। আমি 30 সেকেন্ড নেব। বিকাশ দা একটু একটা কথা বলে নিই। বিকাশ দা, জিশানের কথা শুনি, বিকাশ দা একটা ইম্পর্টেন্ট কথা আছে। জিশান বলুন, জিশান বলুন। লাস্ট একটা 30 সেকেন্ড আমি কথা বলি। গান্ধীজিকে হত্যা করেছে। আচ্ছা, জিশান বলুন, জিশান বলুন, আমরা বসে নেই। জিশান বলুন। আচ্ছা, হ্যাঁ জিনা ম্যাম, আমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই 24 আওয়ার্স এর অডিয়েন্সদের জন্য, যারা শো দেখছে। 6টার থেকে যেই শোটা শুরু হয়েছে, আপনার শোতে একজন বিজেপির প্রবক্তা কনিষ্ঠ পান্ডা বসে একটা ধর্মকে ইঙ্গিত করে বলেছে ইসলামিকরা অ্যাগ্রেসিভ হয়, তারা উত্তেজিত হয়ে যায় বারবার, এই কথাটা বলেছেন। আমি মনে করি 24 আওয়ার্স এই কথাটাকে সাপোর্ট করে না, হাইলি কন্ডেম করে। এবং 24 আওয়ার্স, এক সেকেন্ড, হ্যাঁ 24 আওয়ার্স টিভি আমাকে বলতে দিন জয়দেব দা। হ্যাঁ আমি জানি, আমি সেটাই বলতে চাইছি জনগণকে, যে 24 আওয়ার্স টিভি সেকুলারিজমে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতির মেসেজ দেয় 24 আওয়ার্স টিভি। তাই এই স্টেটমেন্টের জন্য কনিষ্ঠ পান্ডা এবং তাদের নোংরা মস্তিষ্ক বিজেপি দল দায়ী। দ্বিতীয় কথা, আরএসএস নিয়ে বলি, দীপ বিশ্বাস বাবু বসে আছেন, উনি মনুবাদী আদর্শ হয়তো জানেন না, তাই অশোক বাবুর উত্তরটা উনি দিতে পারেননি। পরের বার ডিবেটে বসার আগে আমি আর অশোক বাবু ফ্লিপকার্ট থেকে বই কিনে মনুবাদী আদর্শের উপরে ওনাকে দিয়ে দেবো, ভালো করে উনি জেনে আসুক। তারপর এখানে বেশি এসটি হয়ে গলা ফাটাবেন, নালে আরএসএস হয়ে, দুটোর মধ্যে কোনো একটা পক্ষ নিতে হবে। যে এসটি হবে সে আরএসএস হতে পারে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। জাতীয়তাবাদ আরএসএস এর আদর্শ, বেশ আদর্শ না। আমি বিষয়টা, বাধ্য হলাম। চন্ডাল ভারত, মূর্খ ভারত, জ্ঞানী ভারত, দলিত ভারতের কথা হচ্ছে না, আমি একটা ভারতের কথা বলছিলাম, যে ভারতটা ওই খন্ড 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 পার্টে কোনো বিভক্ত নয়, প্রাদেশিকতায় বিভক্ত নয়। সেই ভারতবর্ষের মানুষের কথা, জাতিগত জনগণনা ভারতবর্ষের অখণ্ডতাকে, একতাকে রক্ষা করবে না কলুষিত করবে, আমার আর স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। বিষয় নিয়ে আলোচনা হতেই এই অবস্থা। যা ছিল না মহাভারতে তা হয় এই ভারতে, অন্তত আমি এইটুকু বলতে পারি অনুষ্ঠানের একেবারে শেষে। আজকে সময় নেই, ধন্যবাদ প্রত্যেককে সময় দেওয়ার জন্য। সুকান্ত বাবু, অশোক বাবু, জিশান, বিকাশ বাবু, জয়দেব দা, দীপ বাবু। আবার অবশ্যই কথা হচ্ছে আগামীতে বৃহত্তর কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, কোনো মানুষ, কোনো ব্যক্তি তাদের মতামত একান্ত ব্যক্তিগত, 24 আওয়ার্স টিভির এর পেছনে কোনো দায় নেই। আমরা সকলে ভালো থাকবো, সকলকে ভালো রাখবো। ধন্যবাদ, শুভরাত্রি।